তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সলিড ক্লাস শুরু করি। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন মলিকুলের জন্য হাইড্রোজেন মলিকুলের এটা সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের মডেলে কিভাবে ওয়েভ ফাংশন তৈরি করব এবং কিভাবে তার এনার্জি বের করব এই সম্পর্কে আমরা জানতেছিলাম। প্রথমে আমরা লিখছিলাম সিঙ্গেল, একটু রিভিউ করি আগের ক্লাসটা। একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম যদি থাকে, খুব সংক্ষেপে করব কারণ এত ডিটেলস বলার দরকার নেই। এটা হ্যামিল্টনিয়ানকে আমি লিখবো H1 R1, দিস ইজ ইকুয়াল টু মাইনাস H কাট স্কোয়ার del R1 স্কোয়ার বাই 2 me minus E স্কোয়ার বাই স্মল r1 মাইনাস R1। এই হলো গিয়ে তার একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমের হ্যামিল্টনিয়ান। এখন আমার আমার এখানে R1 হলো ইলেকট্রনের ইয়াতে অরিজিন থেকে ইলেকট্রনের দূরত্ব, আর ক্যাপিটাল R1 হলো প্রোটনের দূরত্ব। আবার আরেকটা হাইড্রোজেন অ্যাটম আছে, অ্যানাদার হাইড্রোজেন অ্যাটম। মনে রাখতে হবে দুইটা কিন্তু আসলে দুইটা থেকে অনেক দূরে, কাছাকাছি না, এরা হলে একের সাথে একের কোনো ইন্টারেকশন নেই। তখন আমি এগুলি H2 দিয়ে লিখবো, ইকুয়াল টু মাইনাস H কাট স্কোয়ার del R2 স্কোয়ার, ভেক্টর না দিলে চলবে এখানে, del me মাইনাস E স্কোয়ার মাইনাস R2 মাইনাস R2। ঠিক আগে যেভাবে আমি ডিফাইন করছিলাম R1 R2 কি, সেগুলি ঠিক একই রকম থাকবে। তো এইখানে আমি একটা ওয়েভ ফাংশন ডিফাইন করতে পারি। এই ওয়েভ ফাংশনটা হলো S1। এটাকে আমি, এটার ভেরিয়েবল হলো R1 মাইনাস ক্যাপিটাল R1, দিস ইজ ইকুয়াল টু সে S1 R1। ঠিক সিমিলারলি এখানে আমি বলতে পারি S2 R2 মাইনাস R2 যদি থাকে, তাহলে এটাকে আমি বলবো S2 R2। এখন এইটাই হলো ওয়েভ ফাংশন, যা দিয়ে প্রকাশ করি না কেন S1 হলো এখন, এইটা হলো ওয়েভ ফাংশন ফর দিস হ্যামিল্টনিয়ান, আর এইটা হলো ওয়েভ ফাংশন ফর দিস হ্যামিল্টনিয়ান। এখন আমি চাই যে দুইটা প্রোটনকে কাছাকাছি নিয়ে আসতে। যখনই আমি দুইটা প্রোটনকে কাছাকাছি নিয়ে আসবো, তখন হ্যামিল্টনিয়ানটা হয়ে যাবে এরকম। এটা একটা কম্পোজিট হ্যামিল্টনিয়ান, যেখানে ভিতর R1 R2 দুইটাই থাকবে। দিস ইজ ইকুয়াল টু মাইনাস H কাট স্কোয়ার del R1 স্কোয়ার বাই 2 me মাইনাস E স্কোয়ার বাই R1 মাইনাস R1 মাইনাস H কাট স্কোয়ার del R2 স্কোয়ার বাই 2 me মাইনাস E স্কোয়ার বাই R2 মাইনাস R2। এই টার্মগুলি আসলে আগেও ছিল, এখন অতিরিক্ত কতগুলি টার্ম তৈরি হবে। সেই টার্মগুলি হলো ক্রস টার্ম, যেগুলিকে আমি বলি। দেখো এখানে ক্রস টার্ম কি আছে, প্রোটনের প্রথমটার প্রোটন থেকে দ্বিতীয়টার ইলেকট্রনের দূরত্ব প্লাস মাইনাস, ঠিক তার উল্টাটা দ্বিতীয়টার প্রথমটার ইলেকট্রনের থেকে দ্বিতীয়টার প্রোটনের দূরত্ব প্লাস প্রথমটার ইলেকট্রন দ্বিতীয়টার ইলেকট্রনের দূরত্ব প্লাস প্রথমটার প্রোটন এবং দ্বিতীয়টার প্রোটনের দূরত্ব। ঠিক আছে, এই হলো গিয়ে একাধিক টার্ম, কিন্তু এই টার্মটা আমরা সলভ করতে পারবো না। এটা যদি সলভ করতে চাই, তাহলে আমাদের ডিল করতে হবে উইথ, উই শুড উই শুড ডিল উইথ single particle approximation with a single electron। আমরা শুধু একটা ইলেকট্রন নিয়ে ভাববো। এখন একটা ইলেকট্রন নিয়ে যদি ভাবি, তাহলে হ্যামিল্টনিয়ানটা তখন আমি লিখবো এইভাবে। তখন মনে রাখতে হবে যে ওই ইলেকট্রনের সাপেক্ষে পুরো হ্যামিল্টনিয়ান আমার লিখতে হবে। তখন আমি হ্যামিল্টনিয়ান লিখবো এইভাবে, H
single particle of R equal to minus h cut square del R square by 2 me minus e square by R minus R1 minus e square R minus R2 এখন আরটা কি এতক্ষণ তো আমরা R1 R2 বলতাম এখন আমরা আর ওইটা বলতে পারবো না কারণ আমরা যখন একটা ইলেকট্রন যখন নিয়ে কাজ করব তখন এই ইলেকট্রনের যে ভেক্টরটা পজিশন ভেক্টর সেটা হবে আর এখন তো আমরা 1 2 লেখার দরকার নেই তো এখন আমি এই 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 হ্যামিল্টনিয়ানের সাপেক্ষে S1 এবং S2 এর এক্সপেকটেশন ভ্যালু বের করার চেষ্টা করি সো দেয়ারফর expectation value of this Hamiltonian in the state S1 R or S2 R আগে কিন্তু এটাতে R1 R2 লিখতাম এখন আমি লিখতেছি S1 R আর S2 R তাহলে আমি লিখব epsilon equal to S1 H SP S1 this is equal to S2 H SP S2 কারণ দুইটা ইলেকট্রনেরই এনার্জি সমান দুইটা ইলেকট্রনের এনার্জি সমান হবে তার জন্য আমি এটাকে এপসিলন দিয়ে প্রকাশ করতেছি ঠিক আছে আচ্ছা এখন কিন্তু মনে রাখতে হবে দিস এপসিলন এটা কিন্তু গ্রাউন্ড স্টেট এপসিলন না কারণ আমরা যে S1 S2 এই ওয়েভ ফাংশন হলো গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন না যার জন্য আমরা যেখান থেকে যে এনার্জিটা পাবো সেটা গ্রাউন্ড স্টেট এনার্জি হওয়ার কথা না আচ্ছা তারপরে আমরা এখন একটু সামনে আগাবো আমরা করব কি এখন টোটাল হ্যামিল্টনিয়ান কেসিং দুইটা সিঙ্গেল পার্টিকেল আছে এভাবে ধরে একটা হ্যামিল্টনিয়ান তৈরি করার চেষ্টা করব নাও দ্য H এটা হলো টোটাল হ্যামিল্টনিয়ান এখানে আবার R1 R2 দুইটাই লিখবো দিস ক্যান বি রিটেন এজ H SP of R1 plus H SP R2 আর তাদের ইন্টারেকশন প্লাস E স্কোয়ার R1 মাইনাস R2 এটা হলো কি এখন আমাদের হ্যামিল্টনিয়ান এখন আমরা মাঝখানে এই টার্মটাকে একটু লাল কালি থাকলে লাল কালি দিয়ে করি এই টার্মটা এইটাকে বলা হবে ইলেকট্রন রিপালশন ইলেকট্রন রিপালশনটা রিপালশন টার্ম ঠিক আছে এটা হলো ইলেকট্রন রিপালশন টার্ম এখন আমরা এইটাকে আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে একটা হোপিং ম্যাট্রিক্স এলিমেন্ট ডিফাইন করতে পারি with S1 R1 and S2 R2 basis we define a hopping matrix element hopping matrix element তাহলে এটাকে আমি বলি T should be equal to এটা হলো minus S1 H SP S2 equal to minus S2 H SP
S1 এগুলি হলো গিয়ে আসলে নন ডায়াগোনাল যে টার্মগুলি আছে সেই টার্মগুলিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, it is ensured that এমন ভাবে এটা নিতে হবে যে t should be greater than 0, তার মানে t একটা পজিটিভ টার্ম। এখন আমরা আরেকটা টার্ম ডিফাইন করব। উই ডিফাইন অন সাইট repulsive interaction on-site repulsive interaction between two electrons ঠিক আছে। সো ইউ ক্যান বি, যেহেতু এটা ইন্টারেকশন টার্মে সবসময় দুইটা ইলেকট্রন ইনভলভ থাকতে হবে, কাজেই ওয়েভ ফাংশনটা হয়ে যাবে এরকম S1 S2 E square by R1 minus R2 into S1, or sorry, এটা S1 হবে, S1 this is equal to S2 E square R1 minus R2 into S2 S2, ঠিক আছে। এই হলো কি তোমার ইউ। এই ইউ ইজ অলসো এ পজিটিভ ডেফিনিট কোয়ান্টিটি। এবার আমরা যাই সিঙ্গেল পার্টিকেল থেকে এটাকে আমরা দুইটা ইলেকট্রনের কিভাবে লিনিয়ার কম্বিনেশন করা যায় সেটা দেখব। আচ্ছা, আমরা এখন কি করতেছি সেটা আমি সংক্ষেপে একটু লিখি। নাও we want to construct single particle orbitals for HSP using S1R and S2R। এটা দুইভাবে করা সম্ভব। একটা হলো গিয়ে এটাকে সিমেট্রিক করা যায়। সো the orbitals অনলাইনে ওই যে ইয়াদের সাথে ক্লাস, হ্যাঁ, the orbitals are phi 0 equal to 1 over root 2 S1R plus S2R। এটাকে আমরা বলতে পারি this is symmetric orbital, and phi 1 R equal to 1 by root 2 S1R minus S2R। ঠিক আছে, এটা হলো কি তোমার অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। ঠিক আছে, এখন আমরা এইটাকে ব্যবহার করব নানা রকম টার্মগুলি বের করতে, এক্সপেকটেশন ভ্যালুগুলি বের করতে। সো এখন আমরা যদি এক্সপেকটেশন ভ্যালু এটা বের করি, তো expectation values of HSP in terms of, আচ্ছা এখানে 5051 লিখছিলাম, তো তাহলে in terms of phi i এর মান হতে পারে একবার 0 অথবা 1, কারণ আমরা দুইটা ডিফাইন করছিলাম। তাহলে আমরা বের করতে পারি এভাবে phi 0 HSP। এটা তোমাদেরকে বাসায় করতে বলছিলাম, আমি জানি না করছে কিনা।
this should be equal to, এটা একটা মানে করে দিছিলাম, epsilon minus t, আবার যদি আমি phi 1 নিই, h sp phi 1 equal to epsilon plus t, ঠিক আছে? এখন আমরা হার্টলি ওয়েভ ফাংশন তৈরি করব। নাও using the phi 0 and এটা তো নিচে লিখলাম, phi 0 and phi 1, we now construct the Hartree equation, Hartree wave function. Hartree wave ফাংশনের বৈশিষ্ট্য কি ছিল? তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে নাই। কোনো ইলেকট্রন যদি, দুইটা ইলেকট্রন যদি চেঞ্জ হয় তখন তারা সাইন চেঞ্জ করে না। তাহলে এরকম ভাবে যদি ইলেকট্রন তৈরি করি আমি, তাহলে এরকম তিনটা তৈরি করতে পারবো হার্ট্রি। একটা হলো এটা R1 R2, this is equal to phi 0 R1 phi 0 R2 phi 1 H, এটা হবে R1 R2 equal to phi 1 R1 phi 1 R2, and দুটিকে কি হয়, একটা হলো phi 0 phi 0 আর একটা হলো phi 1 phi 1, তারপর হলো phi 2 H R1 R2 equal to, এটা হবে phi 0 আর phi 1, phi 0 R1 phi 1 R2। দেখো এখানে R1 এর জায়গায় যদি R2 বসে কিছুই আসে যায় না, কোনো সাইন চেঞ্জ হবে না। তাহলে তাহলে আমরা এর একটা জিনিস আমরা দেখি, psi 0 H and psi লিখলাম নাকি কি লিখলাম, এটা H লিখলাম কেন, psi 0 H and psi 1 H place two electrons in the same state। দেখো 1 1 R1 R2 এইভাবে লেখা আছে, in same state। এটা কিন্তু সম্ভব, কেন? কারণ এটা স্পিন ডিফারেন্ট হতে পারে, দেয়ার স্পিন ইজ ডিফারেন্ট। এটা ব্র্যাকেটে লিখে রাখি, কিন্তু এখানে স্পিন সম্পর্কে কিছুই বলা নেই, কিন্তু আমরা জানি যে দুইটা স্পিন আলাদা হলে একই স্টেটে থাকতে পারে। আচ্ছা, এখন আমরা কি এখানে কিছু এক্সপেকটেশন ভ্যালু বের করতে পারি? নাও expectation values যদি আমি এইভাবে করি, psi 0 H R1 R2 psi 0 H equal to twice epsilon minus T plus U by 2, যদি psi 1 H R1 minus R2, sorry, minus R comma R2 psi 1 H বসাই, তার মান হবে twice epsilon plus T plus U by 2। এগুলি কিন্তু পরীক্ষায় অনেক সময় অঙ্কগুলি করতে আসে। আমরা তাহলে হার্টি ফক আর ইয়াটা বের করলাম, এখন আমাদের হার্টিটা বের করলাম, এখন আমাদের হার্টি ফক ওয়েভ ফাংশনটা লেখার চেষ্টা করি। ঠিক আছে, the last one is Hartree-Fock equation। তো
পৃষ্ঠায় যাই। হার্ড ফোকাস কোয়েশ্চেন। এটার বৈশিষ্ট্য হলো এখানে আমাদের ওয়েভ ফাংশন। হ্যাঁ, স্যার এটার কোয়েশ্চেনটা কিভাবে আসবে? আগে তুমি পড়া শেষ করো, তারপর গত বছরের প্রশ্নগুলি দেখে নিবা, ঠিক আছে? গত বছরের প্রশ্নগুলি দেখলে তোমার আইডিয়া হয়ে যাবে। প্রশ্নগুলি তো খুব একটা বেশি ডিফার করে না আগে থেকে। আচ্ছা, এখন একটা জিনিস হলো, আমরা যখন একটা ওয়েভ ফাংশন যদি বলি যে এটা অ্যান্টিসিমেট্রিক, তখন কিন্তু এরকম ধরো সাই সাই ওয়েভ ফাংশনটা, এটা কিন্তু দুইটা পার্ট থাকে। একটা পার্ট হলো তার স্পেশিয়াল পার্ট, ধরো এটা ফাই, আর আর আরেকটা পার্ট থাকে তার স্পিন পার্ট, ধরো এটা কাই। এখন এটা অ্যান্টিসিমেট্রিক হতে গেলে হয় এটা অ্যান্টিসিমেট্রিক হবে, এটা সিমেট্রিক হবে, অথবা ফাইটা সিমেট্রিক হবে, এটা অ্যান্টিসিমেট্রিক হবে, এই দুইটা হয়, ঠিক আছে? তাহলে কখনো কখনো স্পেশিয়াল পার্টটা অ্যান্টিসিমেট্রিক হয়, কখনো কখনো ইয়া হয়। তাহলে এটাতে কি হতে পারে? ইন দিস কেস the wave function is anti antisymmetric. That implies either the spatial মানে স্থান, ঠিক আছে, position coordinate, spatial part is antisymmetric, spin part is symmetric, and vice versa. ঠিক আছে, একটা ভাইস ভার্সা। তাহলে এখন একটা একটা এক্সাম্পল আমরা নিই। লেট psi 0 hf equal to 1 over root 2 s1 r1 s2 r2 plus s1 r2 s2 r1, ঠিক আছে? এটা হতে পারে, ঠিক আছে? এটা যদি হয়, তাহলে এটি কি সিমেট্রিক না অ্যান্টিসিমেট্রিক? এটা কিন্তু তার স্পেশাল পার্ট, এটা হলো একটা সিমেট্রিক ওয়েভ ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এইটা হলো একটা চয়েস আর কি, কিন্তু এটা তখন আমার ধরে নিতে হবে যে তার স্পিন পার্টটা অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এই ওয়েভ ফাংশন, এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে পাওয়া যায়। এটাকে বলা হেইটলার লন্ডন অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, এখন এছাড়া আরো আরো হতে পারে মেবি। এটা কিন্তু অনেক ভাবে হতে পারে, তো আমরা কয়েকটা চয়েস লিখতেছি। মেবি আদার পসিবল চয়েসেস আর আর psi 1 hf ইকুয়াল টু, এখানে r1 r2 লেখা উচিত ছিল, r1 r2, এখানেও r1 r2 লেখা উচিত ছিল, ইকুয়াল টু s1 r1 s2 s1 r2 আর psi 2 hf equal to r1 r2 equal to s2 r1 into s1 r2.
ঠিক আছে, এই হলো গিয়ে তোমার এখানে যে ওয়েভ ফাংশন গুলি আমরা নিলাম, এখানে সবগুলিতে আমরা ধরে নিয়েছি স্পেশাল পার্টটা হলো সিমেট্রিক, আর ইয়া পার্টটা হলো অ্যান্টিসিমেট্রিক। এখন এগুলি সবগুলি কিন্তু একই স্টেটের ইলেকট্রনের ওয়েভ ফাংশন। এক্ষেত্রে আমি কোন মেথডটা ব্যবহার করতে পারছি? আমি একটা পোল নিচ্ছি, দেখি তোমরা আনসার করতে পারো কিনা। দেখো তো এই পোলটা দেখো, ভালো মতো পড়ে তারপর উত্তর দাও। ছিল। আচ্ছা, একটু আবার আবার লিখে দিই। আমরা সাধারণত যেটা করি সেটা হলো এইরকম একটা হ্যামিল্টনিয়ান তৈরি করি, যেখানে H11 HF মাইনাস ল্যামডা H12 HF H13 HF। এইটাতে আমরা এখন ব্যবহার করতেছি ভেরিয়েশনাল প্রিন্সিপাল, কারণ আমরা জানি যে এগুলি সবগুলি স্টেটের এনার্জি সমান। কাজে এগুলি একটা ডিজেনারেট কেস। কাজে এখানে ল্যামডা যদি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এনার্জি। তো এখন আমরা H11 বা আই জে বলতে বোঝাই হলো সাই আই এইচ এফ এইচ সাই জে এইচ এফ। তাহলে এইটাকে আমরা, এই জিনিসটাকে আমার তাহলে এরপরে কম্পিউট করে ডায়াগোনালাইজ করতে হবে। এটা আসলে ডায়াগোনালাইজ করাই, ডায়াগোনালাইজিং বা সলভিং, আমাদের এই কেসে আমি লিখবো সলভিং ফর ল্যামডা give us gives us EGS, তার মানে হলো এটা গ্রাউন্ড স্টেট এনার্জি ইকুয়াল টু 2 এপসিলন প্লাস ইউ বাই 2 মাইনাস 4 টি স্কোয়ার প্লাস 1/4 জি স্কোয়ার। ঠিক আছে, এইটা হলো কি, তাহলে আমি পারলাম। তারপরে আমরা আরেকটা মেথড ব্যবহার করতে পারি, সেটা হলো ভেরিয়েশনাল প্রিন্সিপাল। ভেরিয়েশনাল এইটা যখন আমি বের করব তখন আমি ভেরিয়েশনাল প্রিন্সিপাল বের করতে ব্যবহার করতে পারবো। ভেরিয়েশনাল প্রিন্সিপাল বের করে সাই জিএস এটা বের করতে পারবো অফ R1 R2 ইকুয়াল টু 1/√2 and psi 0 HF R1 R2 প্লাস 1/2n, n একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, √1 প্লাস u/4t whole square minus 1/4t into 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 এখানে লিখি, ছোট করে লিখি সাই 1 HF R1 R2 plus psi 2 HF R1 R2। এই হলো গিয়ে ওয়েভ ফাংশন। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার বের করতে হতো যে আমাদের হার্টিফক ব্যবহার করে গ্রাউন্ড স্টেট এনার্জি কি পেলাম, এটা গ্রাউন্ড স্টেট এনার্জি, এবং ওয়েভ ফাংশন কি পেলাম। এটা ওয়েভ ফাংশনটা বের করা খুব কষ্ট, কিন্তু এইটা বের করা যায় সহজেই। এটা আমরা যদি 3x3 ম্যাট্রিক্সটা লিখি তাহলে এটা সহজেই বের হয়ে যাবে। তো এই হলো গিয়ে তোমার হাইড্রোজেন মলিকুল হার্টিফক এবং হার্টি মেথড ব্যবহার করে কিভাবে তার গ্রাউন্ড স্টেট এনার্জি বের করতে হয় তার একটা ডেমনস্ট্রেশন। এরপরে আমরা একটা জিনিস পড়ে আজকে শেষ করব, সেটা হলো ডেনসিটি ফাংশন আছে।
এটা শুধু প্রুফটা আমরা পড়বো, এটা একটু ডিটেলসটা আমরা, আমার মঙ্গলবারে ক্লাস হবে না, আমার ক্লাস হবে আবার তোমাদের সাথে বুধবারে ক্লাসটা আমরা নিব, এবং আবার তোমার সামনে শনিবারে আবার একটা আমরা অনলাইনে ক্লাস করব। ফাংশনাল থিওরি, ডেনসিটি ফাংশনাল থিওরি আসলে বলে হলো, আমরা যখন গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন বের করি, ধরো একটা একটা মেনি পার্টিকেল সিস্টেম, তার সাইয়ের ভিতর তাহলে R1 R2 অনেকগুলি পার্টিকেল থাকবে, তাই না? এন সংখ্যক, এন মেবি 1000 মিলিয়ন হতে পারে। তার মানে এতগুলি পার্টিকেল নিয়ে আমার ডিল করার কথা ছিল, কিন্তু আমি এতগুলি পার্টিকেল নিয়ে ডিল করা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা এটা করে কি এটা সিস্টেমটাকে কনসাইজ করে ফেলি। ধরো ধরো এন সংখ্যক পার্টিকেল নিয়ে আমি ডিল করতেছি। যখন আমি এন সংখ্যক পার্টিকেল নিয়ে ডিল করব, তখন আমার 3n কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে হবে। তার মানে 3n পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো সাই গ্রাউন্ড স্টেট। এটা হলো কি কোনো একটা পার্টিকেলের পদার্থ, একটা কোনো একটা ম্যাটেরিয়ালের একটা ইনহেরেন্ট কোয়ালিটি, ইনহেরেন্ট এবং ইউনিক কোয়ালিটি। ইউনিক কোয়ালিটি বলতে বোঝায় একটা পার্টিকেল, ধরো একটা একটা মেটালিক সিস্টেম, একটা আয়রনের সিস্টেম, সেই সিস্টেমের যে গ্রাউন্ড স্টেটে যে ওয়েভ ফাংশনটা আছে, সেটা আর কোনো মেটালের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের সাথে মিলবে না। এটা বলতেই আমরা বুঝি হলো এটা একটা ইউনিক ফাংশন। কিন্তু আমরা এদের সমস্যা কি, এখানে 3n কোঅর্ডিনেট ব্যবহার করতে, সেটা হলো আমাদের সমস্যা। কিন্তু আমরা যদি এমন একটা টার্ম ব্যবহার করি যেখানে আমার কোঅর্ডিনেট কম নিয়ে কাজ করতে হয়, তখন আমরা দেখা যাবে যে মানে আমাদের সুবিধা হবে। যেমন ধরো আমরা যদি ডেনসিটি ডিফাইন করি এইভাবে, সামশন অফ i ইকুয়াল টু 1 to n psi i হোল স্কয়ার, এটা হচ্ছে ডেনসিটি। এই ডেনসিটিটা দেখা গেছে যে এই যে ডেনসিটি গ্রাউন্ড স্টেটের, দিস ইজ অলসো ইউনিক ফাংশন, এইটাও ইউনিক। কাজে আমি এই ওয়েভ ফাংশনের পরিবর্তে যেখানে আমার 3n কোঅর্ডিনেট ব্যবহার করতে হতো, সেখানে আমরা গ্রাউন্ড স্টেটে শুধুমাত্র n মানে তিনটা মাত্র কোঅর্ডিনেট ব্যবহার করলেই আমি সলভ করে ফেলতে পারতেছি। কাজে দিস ইজ এ ভেরি গুড অ্যাডভান্টেজ। আমরা আমরা এখন প্রমাণ করব যে গ্রাউন্ড স্টেট density is a unique functional, এটা একটা প্রমাণ করব। লেট আস স্টার্ট উইথ দিস ইকুয়েশন। আমরা একটা সিস্টেম ধরলাম, লেট লেট nr, nr হলো ডেনসিটি, এখন আমি রো বলবো না, n বলবো, is is uniquely determined from an external potential VR for the electrons, ঠিক আছে। তার মানে এনআর যেটা আমি ভিআর থেকে পাইছি, সেটা সেটা আমরা ক্যালকুলেট করে বের করছি। আমরা লেট আস টেক another external potential VR prime, no sorry, VR prime R, V prime R, which gives rise to same density nr। আরেকটা পোটেনশিয়াল আছে ভি প্রাইম আর, সেটাও একই ডেনসিটি দেয়, ঠিক আছে। ভি আর যে ডেনসিটি দেয় আমরা ধরে নিচ্ছি ভি প্রাইম আর এটাও একই ডেনসিটি দিচ্ছে, ঠিক আছে। ভি আর আর ভি প্রাইম, ভি আর এন্ড ভি প্রাইম আর different
in non-trivial way. Non-trivial. Non-trivial way শব্দটা অর্থ হলো যে আমি যদি বলি VR ইকুয়াল টু ল্যামডা ভি প্রাইম আর, তখন এটা কিন্তু খুব বেশি ডিফারেন্ট বলা যায় না, কারণ এটা একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার দিকে মাল্টিপ্লাই করে আমি বলতেছি যে দুইটা ডিফারেন্ট। কিন্তু এরকম না, এটা হলো একটু একটু ঝামেলাপূর্ণ ভাবে এটা আলাদা, মানে এটা মানে তাদের মধ্যে রিলেশনটা খুব কমপ্লেক্স, এটা আমরা ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখন আমরা লিখতে পারি যে এনার্জি ই ইকুয়াল টু সাই। আচ্ছা, এখানে সাই ও সাই প্রাইম ডিফাইন করা উচিত ছিল। আচ্ছা, আরেকটু লিখতে হবে, আরেকটু না লিখলে হবে। লেট ই এন্ড সাই be the total energy and wave function for the system with Hamiltonian H and E prime and psi prime be the same for H prime, ঠিক আছে। সংখ্যাটা আমি লিখে দিলাম। আচ্ছা, এখন আমি ডিফাইন করবো এভাবে, E equal to psi H psi and E prime equal to psi prime H prime psi prime, ঠিক আছে। এটা আমরা ডিফাইন করলাম। এখন আমরা আমরা ভেরিয়েশনাল প্রিন্সিপাল ব্যবহার করলে আমরা এটা লিখতে পারি, ই মনে রাখতে হবে ই হলো গ্রাউন্ড স্টেট। এখন আমি যদি এইখানে এই ইকুয়েশনে সাই এর পরিবর্তে অন্য যা কিছু নিই না কেন, তার এক্সপেকটেশন ভ্যালুর মান ই থেকে বড় হবে। তাহলে আমি এখানে একটা এরকম ইনইকুয়ালিটি দিলাম, সাই প্রাইম এইচ সাই প্রাইম, এটা লিখতে পারি, কারণ এই ইকুয়েশন থেকে লিখছি, কারণ আমি এটা হলো তার গ্রাউন্ড স্টেট এনার্জি। এখন আমি ওয়েভ ফাংশন যদি চেঞ্জ করে দিই, তাহলে এই এই যে এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি, এটি ইয়ে থেকে সবসময় বড় হবে। এটাকে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু সাই প্রাইম এইচ প্লাস ভি প্রাইম মাইনাস ভি প্রাইম। ভি প্রাইমকে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম। এখন দেখো, যেরকম ভাবেই আমরা ভি ডিফাইন করি না কেন, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ অলওয়েজ সেম। তাহলে আমি লিখতে পারি এইচ প্রাইম মাইনাস ভি প্রাইম ইকুয়াল টু এইচ মাইনাস ভি, দুইটাই কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে এটা লিখতে পারি এইচ প্লাস ভি প্রাইম ইকুয়াল টু এইচ প্রাইম প্লাস ভি। এখন আমি এটা জায়গায় লিখে দিতে পারি সাই প্রাইম এইচ প্রাইম প্লাস ভি মাইনাস ভি প্রাইম সাই প্রাইম। তার মানে এখানে আমি লিখতে পারি সাই প্রাইম এইচ প্রাইম সাই প্রাইম প্লাস সাই প্রাইম ভি মাইনাস ভি প্রাইম সাই প্রাইম ইকুয়াল টু, এটা তাহলে হয়ে গেল ই প্রাইম প্লাস সাই প্রাইম ভি মাইনাস ভি প্রাইম সাই প্রাইম। Ultimately, therefore, E is smaller than E prime plus psi prime V minus V prime psi prime, ঠিক আছে, কারণ আমি উপর থেকে ইনইকুয়ালিটি নিলাম। Similarly you can prove
prove E prime equal to E minus psi V minus V prime psi, এটা আমি তো দেখাতে পারবো। তাহলে তাহলে আমরা যদি এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 বলি, তো 1 প্লাস 2 যদি আমি করি তাহলে হয়ে যাবে E plus E prime is smaller than E plus E prime plus psi prime V minus V prime psi prime minus psi V minus V prime psi। ঠিক আছে, এখন এই যে লাস্ট যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মকে আমরা যদি n এর সাপেক্ষে লিখি, the last two terms give integration of n prime r vr minus vr prime, ব্র্যাকেটটা ঠিক জানি, vr prime dr minus n of r v of r minus v prime r dr equal to 0, এটা 0। তাহলে আমার দেখতে পাচ্ছি যে এটা যদি 0 হয়, এই দুটো যদি 0 হয়, কারণ n প্রাইম এবং n, আমি আগেই বলছি n এবং n প্রাইম সমান, এটা ধরে নিছি, তাহলে আমার দেখা যাচ্ছে e plus e prime is smaller than e plus e prime। এটা তো না, দিস ইজ ইম্পসিবল, এটা তো, কারণ e plus e prime কখনো e plus e prime এর থেকে ছোট না, এটা দুইটা সমান। সো দিস ইজ ইম্পসিবল, this is impossible, so so দুইটা পৃথক পোটেনশিয়াল থেকে যে একই ডেন্সিটি আসা ইম্পসিবল, দেয়ারফর ডেন্সিটি obtained from different potential cannot be same, তার মানে কি, it prove that ground state density is unique function। তাহলে এটাতেই প্রমাণিত হলো যে ডেনসিটি ফাংশন অফ থিওরি প্রমাণিত হলো। এটা আমরা আরেকটু ব্যাখ্যা করব, আরেকটু করব পরের দিন, ঠিক আছে। আর আগামী ক্লাস হবে আগামী বুধবার, আগামী মঙ্গলবারে আমি পরীক্ষা, ছেলে পরীক্ষা, আমি আসতে পারবো না, দেরি হবে আসতে, তোমাদের ক্লাসটা তখন টাইমটা শেষ হয়ে যাবে। তো আমরা আবার বুধবারে মিট করব, এবং শনিবারে আবার অনলাইন আরেকটা ক্লাস হবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, খোদা হাফেজ। আমার আরেকটা ক্লাস আছে, হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো?